যে 17 বছর মজলুম ছিল সে যদি এখন জালেম হয়ে যায়, তাহলে আমি মজলুমের পক্ষে থাকবো, আমি জালেমের সাথে বসবো না। যে আমি কারণ জালেমের তখ্তে তাগুত ভাঙাই হলো আমার রেসপন্সিবিলিটি, আমি তার সাথে কোনো নেগোসিয়েশনে নাই। ওটা যদি হইতাম তাহলে আজকে জুনায়েদ সাকি হয়ে যাইতাম, আর জুতা টানার লোক সৃষ্টি হয়েছে রাশেদ খান, ওরা হয়ে যাইতাম, আমার বন্ধু নূর তাহলে সে হয়ে যেতাম। ওগুলো হলো পচা মাল। এই পচা মালদের সাথে আমরা বসতে রাজি না, আমরা ফেরাউনদের সাথে মিলতে রাজি না। আমরা কম হই, আমরা হলো হুসাইনিয়া বংশধর। যে হুসাইনিয়া বংশধর ফুরাত নদীতে পানি না থাকলো ইয়াজিদের কাছে জীবন আত্মসমর্পণ করে নাই, মৃত্যুবরণ করবো, ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করব না। এই বিএনপি সরকারের আর কোনো প্রতিশ্রুতি দেখার দরকার নাই। নেড়া একবারই বেল তলা যায়, নেড়া দুইবার বেল তলা যায় না। বেল তলা যায় আমাদের শিক্ষা হয়ে গেছে। কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হইলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক সেই বেল মারে, আরেকজন হলো আপনাদের এই কি যেন জ্বালানি মন্ত্রী টুকু সাহেব না, ওনার নাম যেন কি, উনি একটা মিথ্যুক ভণ্ড প্রতারক। উনি বলে তেল আছে না, আমরা পেট্রোল পাম্পে গেলাম তেল নাই। তারপরে পেট্রোল পাম্পে কয়েকদিন পরে যখনই তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, পকেট ভর্তি হয়েছে ওনার, সুরসুর করে তেল আসা শুরু করলো। আজকে আজমি সাহেব বললেন যে হলো একসাথে ইউনিটি থাকতে হবে। আমি কেমনে চোরের সাথে ঘুমাবো, এই রুচি তো আমার নাই। আমি কেমনে একটা চাঁদাবাজের সাথে বসবো, এই রুচিবোধ তো আমার নাই। আমি কেমনে একটা টেন্ডারবাজের সাথে বসবো, এই রুচিবোধ তো আমার নাই। কারণ এই রুচিতে আমি শিক্ষিত হইনি। ফলত আমাদের স্ট্যান্ডার্ড মানে যেই ইউনিটি, সেটা হলো ভাই আপনি ভালো লোক হইতে হবে, আপনি হলো, আমি মজলুমের সাথে আমার ঐক্য, আমার জালেমের সাথে ঐক্য হবে না। যে সরকারি দল বিভিন্ন জনের প্রাইভেসি নষ্ট করতেছে, কারো যদি কোনো বিষয় থাকে অবশ্যই সেটা বিচারের আওতাধীন আসবে। তবে এটা আমরা একটা কনসার্নের জায়গা রয়েছে যে কোথায় না কোথায় সরকার হলো সিসিটিভি বসিয়ে রাখে। এই জন্য এই বিষয়টা হলো সরকার যাতে কারো প্রাইভেসি নষ্ট না করে সেটাও আমাদের দেখতে হবে। ধর্ম থাকলে হলো ক্ষমতা থাকে না, ক্ষমতা থাকলে ধর্ম থাকে না। ধর্মভিত্তিক দল যেগুলো, সেগুলো হয়ে যাচ্ছে ক্ষমতার পাগল। ক্ষমতা ভিত্তিক যে দলগুলো রয়েছে সেগুলো হয়ে যাচ্ছে ইন্ডিয়ার পাগল। তো বাংলাদেশে এই যে সংকটটা রয়ে গিয়েছে, যদি কোনো ভালো মানুষ হয় তাহলে রাজনৈতিক ভালো জায়গায় সে যেতে পারে না, ডিসিশন মেকিং প্রসেসে যেতে পারে না। আর যদি কেউ খারাপ মানুষ হয় তার থেকে আমরা ভালো কোনো ডিসিশন আশা করতে পারি না। এই যে একটা জগাখিচুড়ি বাংলাদেশের অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সামগ্রিকভাবে রাজনৈতিক যে সংস্কৃতি সেটার পরিবর্তন ঘটাতে হবে। আমি গত 10 দিন পদযাত্রায় ছিলাম। যারা স্থানীয় লোকজন তারা খুব বিপদে আছে, কারো ভালো একটা স্কুল নেই। স্কুলগুলোতে গিয়েছি, যারা শিক্ষক 10টার শিক্ষক 12টায় আসে, 12টার শিক্ষক 4টায় আসে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়া হয়েছে, যেখানে আমরা বলেছিলাম সবচেয়ে ভালো মানুষটাকে দেওয়া হবে, ওই এলাকার নাম্বার 1 ক্রিমিনালকে হলে স্কুল কমিটি সভাপতি বানানো হয়েছে। মসজিদ কমিটির সাথে বসেছি, সবচেয়ে আলেম যাকে মসজিদ কমিটি সভাপতি বানানোর কথা, সেখানে বসানো হয়েছে নাম্বার 1 ক্রিমিনাল, যে ওই এলাকার বাড়ির মহল্লা, তাকে মসজিদ কমিটির সভাপতি। কারণ তার কাছে পাওয়ার আছে এবং সে বলছে আমি মসজিদ কমিটির সভাপতি হব। আমরা মন্দিরেও গিয়েছিলাম, সেখানেও একই অবস্থা। বাজার কমিটিতে গিয়েছি, সেখানেও একই অবস্থা। তারপরে হলো আমরা উপজেলা প্রশাসনের সেখানে গিয়েছি। স্বাস্থ্য যে কমপ্লেক্সটা আছে সেখানে সরকারি ঔষধের জন্য টাকা দেওয়া হয়, কিন্তু সরকারি ঔষধ নাই। নার্স থাকলে ডাক্তার থাকে না, ডাক্তার থাকলে নার্স থাকে না। যেই টাকাগুলা দেওয়া হয় সেই টাকাগুলা ওইখানের যিনি আছেন তারা সুন্দর মতো ভাগবটোয়ারা করে নিয়ে যান। এলাকাবাসী যখন দেখেন যে কোথাও গিয়ে হলো জায়গা পায় না, তারা খুব অধীর আগ্রহে থাকেন হলো এমপি সাহেবের জন্য। আমি কয়েকটা থানায় গিয়েছিলাম, এখানে শহীদের মা আছেন। ওসি সাহেব রাতের বেলায়, ওইখানে যিনি স্থানীয় বিএনপি নেতা, উনি আর ওসি সাহেব রাতের বেলায় বসছে। বসার পরে বিএনপি নেতার পকেটে হলো 5 লাখ টাকা। ওসি সাহেবকে বলতেছে যে আপনি 1 লাখ টাকা নেন, আমার কাছে 4 লাখ টাকা আছে। ওসি সাহেব বললেন এত টাটকা টাকা কই পাইলেন? বললো এইদিকে একটা খুন করা হয়েছে,
জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের লোক ছিল, সে আমার সাথে একটা নেগোশিয়েট করতে আসছে, আপনি এই 5 লাখ টাকা দিয়ে আমি তাকে মুক্ত করে দিতে চাচ্ছি। তো আপনি তো হলো আইনের রক্ষক, আপনি এই 1 লাখ টাকার বিনিময়ে রক্ষণাবেক্ষণের কাজ ছেড়ে দেন। আর আমি যেহেতু দলীয় ক্যাডার, প্রধানমন্ত্রী তারেক রহমানের লোক, আমার তো একটা বিষয় আছে, ভাগ বটোয়ারা আছে, দলীয় নেতা কর্মী আছে, চালাইতে হবে। আমি 4 লাখ টাকা নিলাম। পরের দিন এলাকাবাসী দেখতেছে যে যেই লোকটা কয়দিন আগে আমাদের বাচ্চাদেরকে খুন করলো, ও হলো সগৌরবে এলাকার মধ্যে হলো ঘুরতেছে। তা আমাদের যারা এনসিপির লোকজন বা অন্যান্য যারা ভালো লোকজন, বিএনপির মধ্যেও তো কিছু ভালো লোকজন আছে, তারা দৌড়ে হলো পুলিশের কাছে গেল, ওসি সাহেবের কাছে গিয়ে বসে, ওসি সাহেবের হলো মুখও নড়ে না, শরীরও নড়ে না, কারণ রাতের বেলায় কিন্তু ভাগ বটোয়ারাটা হয়ে গিয়েছে, আজান হচ্ছে, কে জবাব দিবেন। তো এই হলো বাংলাদেশের বিচারের পরিস্থিতি। তারপরে একজন ছিলেন তাজুল ইসলাম, উনি বিচারের উদ্যোগ নিয়েছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে সরকার হলো নিজের একজন পালক পুত্র বসিয়েছে। সেই পালক পুত্র হলো একটু পরে কখনো কবর জিয়ারত করে কান্না করে, কিন্তু বিচারের কোনো খোঁজ নাই। একদিন ইফতার মাহফিলে দেখা হয়েছিল যে আপনাকে কে কোথা থেকে নিয়োগ দিয়েছে, বলে আমি খুবই ভালো আইনজীবী, আমি দলের প্রতি এই গত 17 বছরে সার্ভিস রেখেছি, দলের প্রতিদান স্বরূপ আমি এটা পেয়েছি। ওই দিন কথা বলে দ্বিতীয়বার তার জীবনে তার সাথে আমার কথা বলার ইচ্ছা হয় নাই। উনি আল্লাহ জানা আমাদের এই যে 1400 লোকের যারা শহীদ হয়েছে তাদের কে বিচার করবে, এই চিফ প্রসিকিউটর, সেটা হলো আমাদের কাছে কোনো অধরা একটি বিষয়। তা আপনারা যারা আজকে ইঞ্জিনিয়াররা এখানে একসাথে হয়েছেন, আমরা বাংলাদেশের বিচার চাই, আমরা বাংলাদেশের সংস্কার চাই। এখন তারেক রহমানের যেটা আছে এটা এক্সপায়ারি ডেট, এটা নিয়ে আর আমাদের কথা বলে লাভ নাই। আমাদের নতুন করে দাঁড়াইতে হবে, নতুন করে সংগ্রাম করতে হবে, কারণ আমরা বারবার সংগ্রাম করে লাস্টবার প্রতারিত হয়েছি। এই বিএনপি সরকারে আমরা একবার আমাদেরকে নেড়া বেলতলায় গিয়েছে, এই বিএনপি সরকারের আর কোনো প্রতিশ্রুতি দেখার দরকার নাই। নেড়া একবারই বেলতলা যায়, নেড়া 2বার বেলতলা যায় না। বেলতলা যায় আমাদের শিক্ষা হয়ে গেছে, কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হইলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক, সেই বেল মারে, আরেকজন হলো আপনাদের এই কি যেন জ্বালানি মন্ত্রী টুকু সাহেব, না ওনার নাম যেন কি, উনি একটা মিথ্যুক ভণ্ড প্রতারক। উনি বলে তেল আছে, না আমরা পেট্রোল পাম্পে গেলাম তেল নাই। তারপরে পেট্রোল পাম্পে কয়েকদিন পরে যখনই তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, পকেট ভর্তি হয়েছে ওনার, সুরসুর করে তেল আসা শুরু করলো। আমি একটু আগে আসতেছিলাম সিএনজিতে করে, সিএনজি বললো সবাই সিএনজি টানতেছে। তো ভাই সিএনজি টানেন কেন, গ্যাস কোথায়? বললো যে পাম্পে গ্যাস নাই। তো বললো যে ভাই আপনি এটা একটু বলবেন। তো গ্যাস নাই, পেট্রোল নাই, তেল নাই, সব কিছু সুন্দর চলতেছে বাংলাদেশ। দাম বাড়াইলে হলো হাওয়া ভবনের লোকদের কাছে টাকা ঢুকবে, তখনই সব কিছু চলবে। এর আগে বাংলাদেশে কোনো কি লজ্জা বাংলাদেশের জন্য, 51 জন লোক মারা গিয়েছে বন্যায়, কোনো একটা এই যে এতদিন 31 দফার কথা বলেছে চট্টগ্রামে, আমরা তাদেরকে হাজিরা দিতে দেখলাম না। এবং সেখানে প্রায় 1,20,000 মানুষের গবাদি পশু তলিয়ে গিয়েছে। এখন পুনর্বাসন কি হবে সেটা আমরা জানি না। এবং অন্য জায়গাও সেম অবস্থা আমাদের হচ্ছে। এই যে সামনে আসছে আমাদের আবার এই গঙ্গা পানি বন্টন চুক্তি, এটা তো হলো আমার দেশের সম্পাদক সবচেয়ে ভালো, এদেরকে ধরতে পারবেন ভবিষ্যতে। এই চুক্তি নিয়ে যিনি প্রতিমন্ত্রী, ওনাকে বললাম যে আপনি এটা নিয়ে কি করবেন। উনি আমার সাথে দেখা করতে আসলো, বললো আমরা নিয়ে একটা ভালো উদ্যোগ নিচ্ছি, ইন্ডিয়ানরা রেসপন্স করতেছে না, আমরা চায়নার দিকে যাচ্ছি, তিস্তা করবো, যদি চায়না না দেয় আমরা আমাদের টাকা দিয়ে করব। উনি বললো বুয়েটের এরা অনেক ভালো, ক্যানেলের উপর দিয়ে সাগর, সাগরের নিচ দিয়ে ক্যানেল, কি কি যেন উনি আমাকে অনেক বুঝাইলো। এই বান্দার আমি কোনো কিছু বুঝলাম না, তবে এটা বুঝলাম গঙ্গা চুক্তিতে আমরা ভালো কিছু পাচ্ছি না। এবং যে তিস্তা যে প্রজেক্টটা হচ্ছে সেখানে এক ধরনের যে বড় ধরনের হরিলুট হবে, সেটা আমি অ্যাটলিস্ট ওনার থেকে বুঝলাম। এরপরে আমি গতকালকে এক এমপির আসনে গেলাম, সেখানে গিয়ে দেখলাম প্রধানমন্ত্রী নাকি বাতি অফ করে রাখে, কারেন্ট বেশি চলে যাবে এই জন্য। তো ওনারই একজন শিষ্য 6 লাখ টাকা বাজেট পাইছে, সে 16 লাখ টাকা দিয়ে অফিসের হলো সুন্দর করে ডেকোরেশন করেছে। এবং এই 16 লাখ টাকা দিয়ে যখন করেছে, এলাকাবাসীকে জিজ্ঞেস করলাম এমপিকে পান, বললো ওইটার ভিতরেই থাকে, তবে অনেকে আবার দুষ্টরা বুদ্ধি দিল ওইটাতে একটা সিসিটিভি লাগানোর দরকার, তাহলে ভূতের ভিতরে বোঝা যাবে বসে বসে কি করে। যাক, আমরা প্রাইভেসিতে বিশ্বাস করি, যদিও সরকারি দল বিভিন্ন জনের প্রাইভেসি নষ্ট করতেছে। কারো যদি কোনো বিষয় থাকে অবশ্যই সেটা বিচারের আওতাধীন আসবে, তবে এটা আমরা একটা কনসার্নের জায়গা রয়েছে যে কোথায় না কোথায় সরকার হলো সিসিটিভি বসিয়ে রাখে। এই জন্য এই বিষয়টা হলো সরকার যাতে কারো প্রাইভেসি নষ্ট না করে সেটাও আমাদের দেখতে হবে। তো এখন আমাদের তাহলে ভবিষ্যতের লড়াইটা কি? ভবিষ্যতের লড়াইটার জন্য এখানে কয়েকজন আছেন, ওনারা বলবেন। বিশেষত আমার দেশের সম্পাদক, উনি
লড়াই করেছেন, দেখেছেন। বিএনপির অন্দরমহলেরও সব খোঁজ খবর উনি রাখেন। বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছেন, যিনি বলেছিলেন ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তো উনি স্বাধীনতার পতাকায় ধরে আছে, কিন্তু তার সন্তানের হাতে গোলামীর জিঞ্জির চলে আসছে। তো এদের হাত থেকে গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করে নতুনভাবে বাংলাদেশ আমাদেরকে সাজাইতে হবে। সেই সাজানোর আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং লাস্ট আমি ইরানে যেটা দেখে আসছি, ইস্পাহানে গিয়ে দেখলাম যেটা এত সুন্দর আর্কিটেকচার, তারপরে হলো কোমে গিয়ে দেখলাম এত সুন্দর আর্কিটেকচার। বাংলাদেশের যারা আর্কিটেকচার, এদেরকে শুধু ফিজিক্সে চলবে না, মেটাফিজিক্সে একটু যেতে হবে। অর্থাৎ সোর্স অফ ইন্সপাইরেশন কোথা থেকে আসে। পার্সিয়ান যারা আমাদের যে এই যে আপনার ভারতে এসে এত সুন্দর সুন্দর কুতুব মিনার থেকে শুরু করে এত ভবন বানিয়েছে। আমাদের চিটগং অথবা ঢাকাতে আমি যখন ওদের বিভিন্ন শহরে গিয়েছি, সব বাড়ি দেখতে একরকম। আবার এই মরক্কোতে যাবেন, এক ধরনের সিস্টেম। আমাদের সামগ্রিকভাবে এই ধরনের নীতিমালাগুলো করা প্রয়োজন। আমাদের সোর্স অফ ইন্সপাইরেশন কি হবে, আমাদের ইকোলজি সিস্টেম কি, আমাদের সামনে ক্লাইমেট চেঞ্জে আমরা কতটুকু ভালনারেবল অবস্থায় আছি, সেখানে আমাদের কি সামনে হবে। এই যে আশ্রয়ণ প্রকল্প, এগুলাতে যখন পদযাত্রায় যায়, ঘরগুলো হলো পানির মধ্যে ডুবে আছে। কোথায় কোথায় নিয়ে ঘর তৈরি করেছে, ঘর আছে, রাস্তা নাই, মানুষও নাই, জাস্ট ওইখানে হলো শেখ হাসিনা লুটপাট করেছে। তো ভবিষ্যতের এই লুটপাট এখনো শুরু হচ্ছে। এই যে জাকারিয়া তাহের সুমন, আমাদের বাড়ির কাছের একজন এমপি, তাকে হলো তারেক রহমান নতুন করে দায়িত্ব দিয়েছে পূর্বাচল, মানে ঢাকা এক্সপানশনারি। তো ঢাকা এক্সপানশন যাতে পুরান ঢাকার মতন নতুন করে আরেকটা এক্সপানশন না হয়। আমরা আশা করবি যে উনি ব্যবসা করুক, ভালো কথা, তবে হলে একটু ভালো করে করবে, এটা আমরা প্রত্যাশা করি। তো এই ধরনের অসংখ্য লোকরে দিয়েছে। আরেকজন হলো কি যেন মেয়র প্রশাসক দিয়েছে, মানে মেয়র বানাবে তাকে সামনে। সে হলো বিভিন্ন গিয়ে একটা স্ট্যাটাস দিল যে ঢাকা শহরে হলো ড্রেনেজ সিস্টেম বা মানুষ ময়লা ফেলায়, এই জন্য। তা আপনি ময়লার ব্যবসা করবেন, মানুষ হলো ময়লা বাসা থেকে নেওয়ার সময় 50 টাকা জায়গায় 120 টাকা দিবেন। একজন ময়লা ব্যবসায়ী ঢাকা শহরে হলো তাকে প্রশাসক বানাইছে। ছিল বিএনপির জন্য লজ্জা। এবং এই লোক গলার সমান ঢাকা শহরে পানি, সে হলো স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছে, মানুষ পলিথিন ফেলায়, এই জন্য হলো ঢাকা শহরে হলো এই প্রবলেম হয়েছে। তো আমরা আসলে কোথায় কথা বলবো আর কোথায় বলবো না, আমাদের সমগ্র সেক্টর সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। এখন বিএনপির হলো সর্বাঙ্গে পচা জিনিস, এই পচা জিনিস নিয়ে আমাদের আসলে আলোচনার সুযোগ নাই। আমাদের এখন মাহমুদ ভাই, আপনি আজকে কথা বলবেন, আমাদের নতুন করে ঘুরে দাঁড়াইতে হবে। এবং নতুন করে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো সেই ইনস্ট্রাকশনও প্রয়োজন আমাদের। এবং সামগ্রিকভাবে আমরা পিছনে কি হয়েছে সেগুলো মনে করতে চাই না। আজকে আজমি সাহেব বললেন যে হলো একসাথে ইউনিটি থাকতে হবে। আমি কেমনে চোরের সাথে ঘুমাবো, এই রুচি তো আমার নাই। আমি কেমনে একটা চাঁদাবাজের সাথে বসবো, এই রুচিবোধ তো আমার নাই। আমি কেমনে একটা টেন্ডারবাজের সাথে বসবো, এই রুচিবোধ তো আমার নাই। কারণ এই রুচিতে আমি শিক্ষিত হইনি। ফলত আমাদের স্ট্যান্ডার্ড মানে যেই ইউনিটি, সেটা হলো ভাই আপনি ভালো লোক হইতে হবে। আপনি হলো, আমি মজলুমের সাথে আমার ঐক্য, আমার জালেমের সাথে ঐক্য হবে না। যে 17 বছর ধরে হলো জালেম ছিল, যে 17 বছর মজলুম ছিল, সে যদি এখন জালেম হয়ে যায়, তাহলে আমি মজলুমের পক্ষে থাকবো, আমি জালেমের সাথে বসবো না। যে আমি, কারণ জালেমের তখ্তে তাগুত ভাঙাই হলো আমার রেসপন্সিবিলিটি। আমি তার সাথে কোনো নেগোসিয়েশনে নাই। ওটা যদি হইতাম তাহলে আজকে জুনায়েদ সাকি হয়ে যাইতাম, আর জুতা টানার লোক সৃষ্টি হয়েছে রাশেদ খান, ওরা হয়ে যাইতাম। আমার বন্ধু নূর, তাহলে সে হয়ে যেতাম। ওগুলা হলো পচা মাল। এই পচা মালদের সাথে আমরা বসতে রাজি না। আমাদের নতুন করে শুরু হবে। আমরা 2 জন হই, 2 জন শুরু করব, 3 জন হই, শুরু করব, সমস্যা নেই। আল্লাহ আছে উপরে, আল্লাহ সহায়ক। আমরা ক্যাম্পাসে হলো 5-6 জন মিলে কাজ শুরু করেছিলাম। আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছে। ভবিষ্যতে সত্যের পক্ষের যারা লোক, তাদের নিয়ে হবে। আমরা ফেরাউনদের সাথে মিলতে রাজি না। আমরা কম হই, আমরা হলো হুসাইনিয়া বংশধর। যে হুসাইনিয়া বংশধর ফুরাত নদীতে পানি না থাকলো ইয়াজিদের কাছে জীবন আত্মসমর্পণ করে নাই। মৃত্যুবরণ করবো, ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করব না। সেই লড়াইয়ের ডাক দিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।